শহীদস্মৃতি ডিগ্রি কলেজ, রিতারানী দাস, সহকারী অধ্যাপক। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের সর্বপ্রথম মনে রাখা উচিত, তোমাদের সবারই মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এইটি তোমাদের সবার আগে মাথায় রাখা উচিত। বাইরে কখনো ঘোরাফেরা করবে না। এই কদিন তো একেবারে বাইরে আসবাই না, ঘরের ভিতরে থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। তোমাদের সঙ্গে আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি পদ ও শব্দ, যেটা আমি পূর্বেরও 2 ক্লাসে আলোচনা করেছি। আমাদের পদ শব্দ এখনো শেষ হয়নি। আমি গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম তার ভিতরে আমাদের কিছু বাকি ছিল সদার্থক পদ, অনর্থক পদ। আমি ইতিপূর্বে যেগুলো আলোচনা করেছি তোমাদের সঙ্গে, জানি না তোমাদের কতটুকু মনে আছে বা নেই। আমি তোমাদের সঙ্গে সরল পদ, যৌগিক পদ, বস্তুবাচক, গুণবাচক আরো অনেক কিছু আলোচনা করেছিলাম। আজকে আমার যেটা আলোচনা যেগুলো বাকি ছিল তার ভিতরে আছে সদার্থক এবং নহার্থক। সদার্থক, নয়ার্থক। সদার্থক পদ বলতে আমরা কি বুঝি? যে পদ দ্বারা গুণের উপস্থিতি বোঝা যায় সেটা হচ্ছে কি সদার্থক পদ। যদি আমি বলি বই, খাতা, চেয়ার, টেবিল ইত্যাদি। আর যে পদ দ্বারা গুণের অনুপস্থিতি বোঝা যায়, যদি আমি বলি যে অমানুষ, তাহলে এটাকে বোঝাবে হচ্ছে নয়ার্থক। তারপরে আছে কি ব্যাহতার্থক পদ। ব্যাহতার্থ, তোমরা সঠিক করে দেখো, খেয়াল করে দেখো, ব্যাহতার্থক পদ। সদার্থক পদ বলতে আমরা কি বুঝি? যে পদ দ্বারা গুণের উপস্থিতি বোঝা যায় সেটা হচ্ছে কি সদার্থক পদ। আর যে পদ দ্বারা গুণের অনুপস্থিতি বোঝা যাবে সেটা হচ্ছে কি নয়ার্থক পদ। ব্যাহতার্থক পদ বলতে আমরা কি বুঝি? যে পদ দ্বারা গুণের বর্তমানে অনুপস্থিতি কিন্তু ভবিষ্যতে আবার উপস্থিতি হতে পারে। তার মানে কি, এটার উদাহরণ কি? বর্তমানে উপস্থিতি, বর্তমানে দেখা গেল একজন চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে, কিন্তু ভবিষ্যতে দেখা গেল সুচিকিৎসার ফলে সে আবার দৃষ্টি ফিরে পেল। এইটা হচ্ছে ব্যাহতার্থক পদ। এই জন্য এটার সংজ্ঞা হচ্ছে কি, যে পদ দ্বারা যে বর্তমানে অনুপস্থিতি দেখা যাবে কিন্তু ভবিষ্যতে দেখা গেল সেটা আবার উপস্থিতি হয়ে যেতে পারে। যে একজন মানুষ কোনো কারণে হয়তো বা দুর্ঘটনার কারণে চোখের দৃষ্টি সে হারিয়ে ফেলেছে, কিন্তু ভবিষ্যতে দেখা গেল যে সুচিকিৎসার ফলে সে আবার সুন্দর করে তার দৃষ্টি ফিরে পেল। এটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাহতার্থক পদ। তারপরে আর যেটা আছে সেটা হচ্ছে কি সমষ্টিবাচক এবং অসমষ্টিবাচক। সমষ্টিবাচক, অসমষ্টিবাচক। সমষ্টিবাচক, অসমষ্টিবাচক। যে পদ দ্বারা ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথক ভাবে না বুঝিয়ে যখন সমগ্রভাবে বা সমষ্টিগত ভাবে বোঝাবে সেটা হচ্ছে কি সমষ্টিগত পদ। যদি আমি বলি যে জুরি, সমিতি, কমিটি, গ্রন্থাগার ইত্যাদি। অসমষ্টিবাচক পদ কি? যে পদ দ্বারা ব্যক্তি বা বস্তুকে সমষ্টিগত ভাবে না বুঝিয়ে যখন পৃথক পৃথক ভাবে বোঝাবে সেটা হচ্ছে কি অসমষ্টিবাচক। তাহলে আমাদের মনে রাখতে হবে কি সমষ্টিবাচক পদ যেটা তার অল্টারনেট হচ্ছে কিন্তু অসমষ্টিবাচক। সমষ্টিবাচক পদের সংজ্ঞা আমি কি বলেছি? যে পদ দ্বারা ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথক ভাবে না বুঝিয়ে যখন সমষ্টিগত ভাবে বোঝাবে তখন সেটি হচ্ছে কি সমষ্টিবাচক পদ। যেমন গ্রন্থাগার, জমি, জুরি, সমিতি, কমিটি ইত্যাদি। অসমষ্টিবাচক পদ কোনটা? যে পদ দ্বারা ব্যক্তি বা বস্তুকে সমষ্টিগত ভাবে না বুঝিয়ে যখন পৃথক পৃথক ভাবে বোঝাবে তখন সেটি হচ্ছে কি অসমষ্টিবাচক পদ। যদি আমি বলি বই, খাতা, চেয়ার, টেবিল, রাম, রহিম ইত্যাদি ইত্যাদি। তারপরে আছে আমাদের কি একার্থক পদ এবং অনেকার্থক পদ। একার্থক এবং অনেকার্থক। একার্থক পদ, একার্থক আর অনেকার্থক। যে পদের একটি মাত্র অর্থ থাকবে তাকে বলে একার্থক পদ, আর যে পদের অনেকগুলো অর্থ থাকবে সেটি হচ্ছে কি অনেকার্থক পদ। যে পদের একটি মাত্র অর্থ থাকবে, যদি আমরা বলি যে বই, খাতা, চেয়ার, টেবিল, আর যে পদের একাধিক অর্থ থাকবে, এখানে আমরা যদি বলি যে তীর,
তাহলে তীর বলতে আমরা কি বুঝি? তীর বলতে আমরা নদীর তীরকে বুঝি, আবার ধনুক তীরকেও বোঝা যায়। যদি আমরা বলি যে কুল, তাহলে কুল বলতে আমরা কি বুঝি? কুল বলতে আমরা খাওয়ার কুলকে বুঝি এবং আবার বংশকেও বুঝি। এরকম ইত্যাদি ইত্যাদি উদাহরণ আছে। তাহলে এখানে আমি সংজ্ঞায় কি বলেছি? যে পদের একটি মাত্র অর্থ আছে সেটা হচ্ছে কি একার্থক পদ, আর যে পদের একাধিক অর্থ আছে সেটা হচ্ছে কি অনেকার্থক পদ। আমরা একটা কথা বলবো কিন্তু তার অর্থ দাঁড়াবে অনেক রকম। আর একার্থক পদ যে পদের একটি মাত্র অর্থ আছে, যেমন আমরা যদি বলি যে বই খাতা চেয়ার টেবিলের বিভিন্ন, আর কোনো অর্থ নেই। আর যখন আমি বলবো যে অনেকার্থক পদের উদাহরণ যখন আমি তোমাদের দেবো, যে তীর, তীর বলতে আমরা নদীর তীরকেও বুঝি, আবার কি বুঝি? আমরা ধনুক তীরকেও বুঝি। যদি বলি কুল, তাহলে আমরা খাওয়ার কুলকে বুঝবো এবং বংশ কেউ বুঝবো। এই আর হচ্ছে আমাদের পদের সংজ্ঞা এবং পদের শ্রেণী বিভাগের ভিতরে আমাদের আর নেই, এইগুলোই আমাদের আছে, যে সরল পদ, যৌগিক পদ, বস্তুবাচক, গুণবাচক, নিরপেক্ষ পদ, সাপেক্ষ পদ, একার্থক, অনেকার্থক। তারপরে বিশিষ্ট পদ আছে, যে পদ দ্বারা আমরা বিশিষ্ট পদকে বুঝি সেটি হচ্ছে বিশিষ্ট পদ। আর আছে সাধারণ পদ, বিশিষ্ট পদ এবং সাধারণ পদ। বিশিষ্ট পদ, সাধারণ পদ। এর অবলিকে আমরা বলবো কি সামান্য পদ। যে পদ দ্বারা বিশিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝা যাবে সেটা হচ্ছে কি বিশিষ্ট পদ। যদি আমরা বলি যে ঢাকা বাংলাদেশের রাজধানী, যদি আমরা বলি ঢাকা, দিল্লি, তাহলে আমরা কিন্তু বিশিষ্ট কোনো স্থানের কথা বলতেছি। আমরা যখন বলবো যে রাম রহিম, আমরা কিন্তু রাম রহিম ছাড়া অন্য দ্বিতীয় কোনো ব্যক্তিকে কিন্তু আমরা বুঝতেছি না। সেই জন্য যে পদ দ্বারা বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝা যাবে সেটা হচ্ছে কি বিশিষ্ট পদ। আর সাধারণ পদ কোনটা? সাধারণ পদ হচ্ছে যে পদ দ্বারা কোনো নামের অর্থকে বোঝা যাবে সেটি হচ্ছে কি সাধারণ পদ। তাহলে সরল পদ, যৌগিক পদ, আর সমষ্টিবাচক, অসমষ্টিবাচক, নিরপেক্ষ, সাপেক্ষ, বস্তুবাচক, গুণবাচক ইত্যাদি ইত্যাদি পদ নিয়ে কিন্তু আমি আর আলোচনা করবো না, পদ আমি আজকে শেষ করে দেবো। পদের দুটি দিক আছে, আমাদের মনে রাখতে হবে কি আরো দুটো সংজ্ঞা আছে, যাত্রাত্মক পদ এবং অযাত্রাত্মক পদ। আমাদের এই সংজ্ঞাগুলো কিন্তু সব মনে রাখতে হবে। যাত্রাত্মক পদ, অযাত্রাত্মক পদ। যে পদের ব্যক্তাত্ব যাত্রাত্ব দুই আছে সেটি হচ্ছে কি যাত্রাত্মক পদ। যদি আমরা বলি মানুষ, তাহলে মানুষ বলতে আমরা কি বুঝি? মানুষ বলতে আমরা সব মানুষকে বুঝি, আবার মানুষের ভিতর কি আছে? মানুষের ভিতর গুণাবলীও আছে। আর অযাত্রাত্মক পদ বলতে আমরা কি বুঝি? যে পদের মধ্যে হয় ব্যক্তাত্ব থাকবে নয় যাত্রাত্ব থাকবে সেটি হচ্ছে কি অযাত্রাত্মক পদ। তাহলে যে পদের ব্যক্তাত্ব যাত্রাত্ব দুই আছে, দুটোই আছে, সেটা হচ্ছে কি যাত্রাত্মক পদ। এবং যে পদের হয় ব্যক্তাত্ব না হয় যাত্রাত্ব থাকবে সেটা হচ্ছে কি অযাত্রাত্মক পদ। এইগুলো আমাদের পদের শ্রেণী বিভাগ। আমরা পদ জানতে গেলে আমাদের মনে রাখতে হবে কি পদের দিক কটি। আমাদের কিন্তু এটা একটা নৈবেত্তিক প্রশ্ন। পদের দিক হচ্ছে দুটো। পদের দিক পদের দুটো দিক আছে, একটা হচ্ছে ব্যক্তাত্ব, একটা হচ্ছে কি যাত্রাত্ব। পদ নিয়ে আমি আর আলোচনা করবো না, পদ আমার কিন্তু আজকে শেষ করে দিতে হবে। আমি ইতিপূর্বে দুটো ক্লাসে তোমাদের পদ সম্পর্কে আলোচনা করেছি এবং আজকে আমি পদ শেষ করে দেবো। তাহলে পদের দুটো দিক আছে। তোমাদের একটা নৈবেত্তিক প্রশ্ন আসতে পারে যে পদের দিক কয়টি? একটা হচ্ছে সংখ্যার দিক আর একটা হচ্ছে কি গুণের দিক। সংখ্যার দিক এবং গুণের দিক। সংখ্যার দিক এবং গুণের দিক। সংখ্যার দিকটাকে আমরা বলি পদের ব্যক্তাত্ব আর গুণের দিকটাকে আমরা বলি পদের যাত্রাত্ব। তাহলে এখানে আমরা বলেছি কি যে পদের কটি দিক আছে? পদের দুটো দিক আছে। কি কি? একটা হচ্ছে সংখ্যার দিক আর একটা হচ্ছে গুণের দিক।
সংখ্যার দিকটাকে বলি আমরা ব্যাক্তার্থ এবং গুণের দিকটাকে বলি আমরা জাত্যার্থ। সংখ্যার দিকটাকে আমরা যখন ব্যাক্তার্থ বলবো, ব্যাক্তার্থ বলতে আমরা কি বুঝি? যদি আমি বলি এখানে মানুষ, তাহলে মানুষ বলতে আমার কি কোনো মানুষ বাদ যাবে? কোনো মানুষ বাদ যাবে না। মানুষ বলতে আমরা দুনিয়া সকল মানুষকে বুঝবো। আর জাত্যার্থ কি এখানে বলা হচ্ছে গুণের দিকে নির্দেশ করে। একটা হচ্ছে সংখ্যার দিক আর একটা হচ্ছে গুণের দিক। এখন এখানে যদি আমি বলি যে সততা, তাহলে সততা কথাটা কিন্তু একটা গুণের পর্যায়ে পড়ে। এখানে কিন্তু আমাদের ব্যাক্তার্থ এবং জাত্যার্থের কিন্তু হ্রাস বৃদ্ধির নিয়মাবলী আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যদি ব্যাক্তার্থ বাড়ে তাহলে জাত্যার্থ কমে, যদি ব্যাক্তার্থ বাড়ে তাহলে জাত্যার্থ কমে। আর যদি জাত্যার্থ বাড়ে তাহলে ব্যাক্তার্থ কমে। তাহলে আমাদের প্রথমে কি এখানে প্রশ্ন হচ্ছে কি ব্যাক্তার্থ জাত্যার্থের হ্রাস বৃদ্ধির নিয়মাবলী। যখনই বলা হবে ব্যাক্তার্থ এবং জাত্যার্থের হ্রাস বৃদ্ধির নিয়মাবলী, তাহলে হ্রাস বৃদ্ধির নিয়মাবলীতে আমি প্রথমে কি বললাম যে যদি ব্যাক্তার্থ বাড়ে তাহলে জাত্যার্থ কমে, আর যদি জাত্যার্থ বাড়ে তাহলে ব্যাক্তার্থ কমে। আর তৃতীয় স্টেপে কি যদি জাত্যার্থ বাড়ে তাহলে ব্যাক্তার্থ কমে। চতুর্থ স্টেপে কি যদি জাত্যার্থ কমে তাহলে ব্যাক্তার্থ বাড়ে। আমাদের কিন্তু এইগুলো মনে রাখতে হবে। ব্যাক্তার্থ যদি বাড়ে তাহলে জাত্যার্থ কমে। আমরা যদি বলি যে মানুষ, সভ্য মানুষ, তাহলে এখানে কি সভ্য মানুষের সংখ্যা কিন্তু বেশি, তাই না? তাহলে এখানে কিন্তু ব্যাক্তার্থ বেড়ে যাচ্ছে আর জাত্যার্থ কমে যাচ্ছে। আর তারপরে কি বলতেছে যদি জাত্যার্থ বাড়ে তাহলে ব্যাক্তার্থ কমে। জাত্যার্থ যদি বাড়ে, সভ্য মানুষের মধ্যে কিন্তু সভ্যতা থাকে, তাহলে এখানে কিন্তু জাত্যার্থ বেড়ে যায় আর ব্যাক্তার্থ কমে যায়। ব্যাক্তার্থ কমে যায় কেন কমে যায়? কিন্তু সভ্য মানুষের সংখ্যা কিন্তু কম। এই জন্য আমার প্রথমেই কিন্তু আলোচনা করে হয়েছে যে পদের কটি দিক আছে, দুটি দিক, একটা হচ্ছে ব্যাক্তার্থ সংখ্যার দিক এবং একটা হচ্ছে গুণের দিক। সংখ্যার দিকটাকে বলি আমরা ব্যাক্তার্থ এবং গুণের দিকটাকে বলি আমরা জাত্যার্থ। সংখ্যার দিকটাকে আমরা বলি ব্যাক্তার্থ। ব্যাক্তার্থ বলতে আমরা কি বুঝি? আমরা যদি বলি মানুষ, তাহলে মানুষ বলতে আমরা কি বুঝি? দুনিয়া সব মানুষকে বুঝি, পৃথিবীর কোনো মানুষ কিন্তু এখান থেকে বাদ যাবে না। আর গুণের দিকটাকে বলতে আমি কি বুঝি? যদি বলি সততা, সতত্ব, মিষ্টতা ইত্যাদি, এইগুলো হচ্ছে কি গুণের দিক। আর যখনই আমার আসবে যে ব্যাক্তার্থ এবং জাত্যার্থের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির নিয়মাবলী, তখন কিন্তু আমি এই সূত্রটা কিন্তু আমাদের জানতে হবে। যদি ব্যাক্তার্থ বাড়ে তাহলে জাত্যার্থ কমে, যদি জাত্যার্থ বাড়ে তাহলে ব্যাক্তার্থ কমে। আবার জাত্যার্থ বাড়লে ব্যাক্তার্থ কমে। আর জাত্যার্থ কমলে ব্যাক্তার্থ বাড়ে। সভ্য মানুষের ভিতরে কিন্তু সবসময় কিন্তু গুণের দিকটা কিন্তু বেশি থাকে, ওইখানে কিন্তু জাত্যার্থ বেড়ে যায় এবং ব্যাক্তার্থ কিন্তু কমে যায়। আর যখন ব্যাক্তার্থ বেড়ে যাবে জাত্যার্থ কমে যাবে, তখন কি হবে? মানুষের সংখ্যা বেড়ে যাবে কিন্তু জাত্যার্থের সংখ্যা কিন্তু কমে যাবে। সব মানুষের ভিতর কি সব গুণাবলী কি থাকবে? না, তা কিন্তু থাকে না। এই জন্য আমাদের এই ব্যাক্তার্থ জাত্যার্থের বিপরীত ক্রমের রাজনীতি নিয়মাবলী আমাদের এই সূত্র কিন্তু মনে রাখতে হবে যে যদি ব্যাক্তার্থ বাড়ে তাহলে জাত্যার্থ কমে, ব্যাক্তার্থ কমলে জাত্যার্থ বাড়বে, জাত্যার্থ বাড়লে ব্যাক্তার্থ কমে এবং জাত্যার্থ কমলে ব্যাক্তার্থ বাড়ে। এই ছিল আমাদের পদের বিস্তারিত আলোচনা। তাহলে পদ নিয়ে আমি আর আলোচনা করব না। এই পদ নিয়ে যেটুকু আলোচনা করলাম তোমরা বাসায় গিয়ে দেখবে, বোঝার চেষ্টা করবে।
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করছি।